নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। এনকেটিভি বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আর এনকেটিভি বাংলায় এ নিয়ে দ্বিতীয়বার আমাদের সঙ্গে এনকেটিভি বাংলার দর্শকদের মুখোমুখি নিশীথ প্রামাণিক, কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন মুখোমুখি। নমস্কার নিশীথবাবু, আজকে এমন একটা বিশেষ দিন যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার কেন্দ্রে প্রচার করেছেন। সামগ্রিক বিষয় নিয়ে দেশের সাম্প্রতিক যত বিষয় রয়েছে, বাংলার যত সাম্প্রতিক বিষয় রয়েছে, সমস্ত বিষয়ে উনি সরব হয়েছেন। প্রথম জানতে চাইব যে প্রধানমন্ত্রীর কাছ থেকে যা আশা করেছিলেন, যা যা বলবেন, সেটা পূর্ণ হয়েছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যা বলেন সেটা আমাদের কাছে অমৃতবাণীর মতন। কারণ উনি একদম সাধারণ জীবনযাপন করে এসছেন। পরবর্তী সময় তিনি বেশ কিছুটা সময় তিনি বিভিন্ন জায়গায় সমাজের বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে রাজনীতিতে এসছেন, নেতা হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। তো উনি একদম সাধারণ মানুষের পালসটা বোঝেন। তাই আমাদের এক্সপেকটেশনের বাইরেও সবসময় উনি কাজ করে যান। যেমন দেশকে উনি এগিয়ে নিয়ে চলছেন, ঠিক একই সঙ্গে সঙ্গে রাজনৈতিকভাবেও যে সমস্ত প্রতিকূলতাগুলো পশ্চিমবঙ্গের মানুষকে সব সময় মুখোমুখি করতে হচ্ছে, নিশ্চিতভাবে সে সম্বন্ধেও তিনি বিভিন্ন যে তার বক্তব্যের মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু উঠে এসছে। নিশীথবাবু, সব থেকে বেশি প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেল, দুর্নীতি ইস্যুতে তাকে সরব হতে শোনা গেল, সেটা সন্দেশখালী হোক বা বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড। দুর্নীতি কি কোচবিহারের একটা বড় ইস্যু? দুর্নীতির ইস্যুতে প্রধানমন্ত্রীকে কোচবিহার থেকে এতটা সরব হতে দেখা, দুর্নীতি কি তাহলে কোচবিহারের একটা অন্যতম ইস্যু? দেখুন, নিশ্চিতভাবে কোচবিহার নয়, শুধু সমগ্র বাংলার একটা জ্বলন্ত ইস্যু। যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে শুধুমাত্র নিজের পরিবারকে এবং গুটি কয়েক লোককে তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সারা বাংলার মানুষ আজকে হাহাকার করছে, সেই সমস্যাটা বাংলার সমগ্র বাংলার সমস্যা। আজকে শিক্ষামন্ত্রী জেলে গিয়েছে, খাদ্যমন্ত্রী তিনিও জেলে রয়েছেন, একের পর এক নেতা আজকে তিহার যাত্রা করছেন। অনুব্রত মণ্ডল, যিনি হুমকি প্রদর্শন করতেন, যিনি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতেন, আজকে তিনি তিহার জেলে রয়েছেন। তো তৃণমূল কংগ্রেসটা মানেই দুর্নীতি, তৃণমূল কংগ্রেসটা মানেই ভায়োলেন্স। দুর্নীতি আর ভায়োলেন্স এই দুটো তৃণমূল কংগ্রেসের একটা অর্নামেন্টাল ব্যাপার। তাই এই সমস্ত কিছুর বিরুদ্ধে বাংলার মানুষ সোচ্চার হয়েছে। আপনি ভায়োলেন্সের কথা বললেন, আমি সরাসরি সেটাতেই যাব। একদম সদ্য, যদি আমার স্মৃতিশক্তি ভ্রম না হয়, তাহলে সদ্য দিনহাটাতে একটি ঘটনা ঘটেছে যেখানে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে বিজেপি তার উপর আক্রমণ করেছে, বিজেপি পাল্টা আক্রমণ করেছে, তৃণমূল তার কর্মীদের উপর আক্রমণ করেছে। বারবার আপনাকে হামলার মুখে পড়তে হয়েছে, কখনো আপনার কনভয়, কখনো আপনার কর্মী সমর্থকদের হামলার মুখে পড়তে হয়েছে। প্রধানমন্ত্রী আজকে এটা নিয়েও পরিষ্কার বলেছেন যে যারা সন্ত্রাস কবলিত করে রাখতে চাইছে বাংলাকে, তাদের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিতে হবে। একদম নিশ্চিতভাবে। দেখুন, আমরা মনে করি যে বাংলার মানুষ আমাদেরকে প্রতিনিধি করেছে বাংলায় যে অরাজকতা চলছে এটার বিরুদ্ধে সোচ্চার হবার জন্য, প্রতিবাদ করবার জন্য, এবং এটার জন্য রাস্তায় নেমে আন্দোলন করেছি এবং আগামীতেও করব। আমার সঙ্গে যে সমস্ত কার্যকর্তারা বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে, নিশ্চিতভাবে তাদের উপর যদি আক্রমণ হয় তাহলে সেটার প্রতিরোধ গড়ে তুলব। প্রয়োজন হলে রাস্তায় নেমে আন্দোলন করব, চোখে চোখ রেখে লড়াই করব, কোনো সময় পিছু পা হব না। এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে আজকের ভাষণের মাধ্যমে তিনি যে তার যে কথা তিনি বলেছেন, তার যে ভিশন তিনি দিয়েছেন, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, মেরুদণ্ডকে সোজা রেখে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা করতে হবে, নিশ্চিতভাবে আমরা সেই লড়াই চালিয়ে যাব। এবং বাংলাকে সন্ত্রাস মুক্ত করবার যে আমাদের এই লড়াই, শান্তি ফিরিয়ে আনবার যে লড়াই, এই লড়াই আমাদের জারি থাকবে। নিশীথবাবু, উদয়নবাবুর সম্পর্কে যেটা বলা হয় যে নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ বিবাদমান দুটি ব্যক্তি, এবং তারা যখনই মুখোমুখি হন, সে রাজনৈতিক হোক বা অন্য ক্ষেত্রে কর্মী সমর্থকরা যখন মুখোমুখি হন, তখনই কোচবিহার অশান্ত হয়ে ওঠে। অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়? কেন উদয়ন গুহ নিশীথ প্রামাণিকের নাম শুনলে বা নিশীথ প্রামাণিকের উপলব্ধি করলেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে আপনার মনে হয়, বা বারবার এই ধরনের ঘটনা ঘটে? দেখুন, আসলে এরা হচ্ছে পরিবারতান্ত্রিক, তো
এনারা ভাবেন যে ওনার বাবা মন্ত্রী ছিলেন, উনি এখন মন্ত্রী রয়েছেন, এই যে পরিবারের যে পরিবারতন্ত্র এটা চলতেই থাকবে। তো স্বাভাবিকভাবেই এই পরিবারতন্ত্র তো এইভাবে চলতে দেওয়া যায় না। এবং কোনো নতুন ছেলে আবার রাজবংশী পরিবার থেকে উঠে সে আগামী দিনে কুচবিহারকে নেতৃত্ব দিক, এটা তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না। যে কারণেই বারবার এই 72-74 বছর বয়সেও এসে লড়াই করতে চাচ্ছেন। যেখানে আমার স্কেডিউল প্রোগ্রাম থাকছে, রীতিমতন ইলেকশন কমিশনের কাছে পারমিশন নিয়ে আমরা অনুমতি নিয়ে কার্যক্রম করি, হঠাৎ সেখানে এসে ঢুকে একটা মারমুখী ভঙ্গিমা, আক্রমণাত্মক ভঙ্গিমা, মানে পরিষ্কার কথা এটা বোঝা যাচ্ছে যে পায়ের নিচের জমি পুরো সরে গিয়েছে, তাই এখন দাঁত নখ বেরিয়ে আসছে। এতে অবাক হওয়ার কিছু নেই। তবে আমি এটাই বলবো যে কথায় আছে যে বিনাশকালে মানে বুদ্ধি নষ্ট হয়ে যায়, বুদ্ধিভ্রষ্ট। আমার মনে হয় সেটাই ওনাদের হচ্ছে। আদতে এই ধরনের কার্যকলাপ, এই ধরনের আক্রমণ, এই ধরনের ভায়োলেন্স করে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, ওনাদের ভোট ব্যাংক আরও কমছে। নিশ্চিতবাবু, এখানে একটা জিনিস আমার অবশ্যই জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে কোচবিহারের মূল অশান্তির কারণ কি তাহলে তৃণমূল কংগ্রেস? কারণ আমরা আজকে প্রধানমন্ত্রীকে এটাও বলতে শুনলাম যে বাম কংগ্রেস এক্ষেত্রে মদত দিচ্ছে বিজেপির বিরুদ্ধে, তারা একত্রিত হয়ে লড়াই করছে। দেখুন, এক কথায় বলতে পারেন যে তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল কিছু ভালো লোক ছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে, সেই ভালো লোকদের আজকে আর কোনো জায়গা নেই, কোনো স্থান নেই। বামফ্রন্টের ভালো লোকও আছে, খারাপ লোকও আছে। খারাপ লোকগুলো গিয়ে তৃণমূলে ঢুকেছে, ঢুকে তৃণমূলের যারা ভালো লোক তাদের উপরে সেখানে লবিবাজি হচ্ছে, সেখানে গোষ্ঠীকন্দল। আবার পাশাপাশি তারা কিন্তু এই যে ভায়োলেন্স সৃষ্টিতেও একটা মদত দিচ্ছে। তো ভালো মন্দ সব নিয়ে সব প্রত্যেকটা দল হয়, কিন্তু তৃণমূল কংগ্রেস এখন যা চলছে বর্তমান কালে যারা নেতৃত্ব, তারা সবাই বলবো যে ক্রূরতায় বিশ্বাসী, সবাই হিংসায় বিশ্বাসী, ভায়োলেন্সে বিশ্বাসী। তাই আমি বলি তৃণমূল কংগ্রেস ভায়োলেন্সের অপর নাম, তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের অপর নাম। আপনি সাম্প্রতিককালে জনসভায় বলেছেন যে সিপিএম এর পার্টি অফিস, ফরওয়ার্ড ব্লকের পার্টি অফিস প্রয়োজনে যদি আপনি আবার ক্ষমতায় আসেন বা আপনি ফিরে আসেন, লোকসভা নির্বাচনে জিতে আসেন, তাহলে পার্টি অফিস খুলে দেবেন। অনেকে বলছেন যে 2019-এ আমরা যেটা দেখেছিলাম যে সিপিএম এর ভোট বা বামেদের ভোট রামে যাওয়া মানে বিজেপিতে যাওয়া, অনেকে বলছেন এটা তার প্রতিদান হিসেবে আপনি বলছেন, সত্যি কি তাই? সুজন চক্রবর্তী বলছেন আপনার বলার কি দরকার রয়েছে, সিপিএম আপনি বললেও পার্টি অফিস খুলবে, না খুললেও খুলবে। দেখুন, সুজন বাবুরা তো কলকাতায় বসে ঠান্ডা ঘরে বসে বক্তব্য দেয়। উত্তরবঙ্গের বামপন্থী নেতাদের কি পরিস্থিতি সেটা আমরা জানি। উত্তরবঙ্গ থেকে কটা বামপন্থী নেতাকে উঠতে দেওয়া হয়েছে বলুন তো? কুচবিহার থেকে শিবেন চৌধুরীর মতন নেতারা ছিলেন, আজকে কোথায়? কুচবিহার থেকে বহু প্রতিভাধর বামপন্থী নেতা ছিলেন, তাদেরকে খুঁজে পাওয়া যায় না, আজকে কোনো জায়গায় দেওয়া হয় না। অশোক ঘোষের মতন নেতৃত্ব শিলিগুড়ি থেকে, তাদের কি পজিশন রয়েছে? আর এই কুচবিহার বা এই সমস্ত প্রান্তিক জেলায় বামপন্থী কর্মীদের, বিশেষ করে সিপিআইএম এর কর্মীদের কোন কঠিন লড়াইয়ের মুখে লড়াই করতে হয় এই টিএমসির সঙ্গে আমরা জানি। আপনি যাবেন আমার বাড়ি ভেটাগুড়িতে, সেখানে সামনেই বড় সিপিআইএম এর পার্টি অফিস রয়েছে, যেটা তৃণমূল দখল করেছিল। গত 19-এর নির্বাচনে জয়লাভ করে সেটা খুলে দিয়েছি। এখনো সুন্দরভাবে সেখানে যারা বামপন্থী নেতারা তারা বসে। মানে আপনি একটা গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ, সৌহার্দ্যের বার্তা দেওয়া। দেখুন, গণতন্ত্রের সুষ্ঠু পরিবেশ যেখানে সবাই মিলে আমরা, যেখানে একটা রাজনীতির, একটা সংহতির রাজনীতির পরিবেশ তৈরি করব, যেখানে মানুষের রায় যা দেবে আমরা মাথা পেতে নেব, এমন একটা পরিবেশ তৈরি করা। কেন সুজনবাবু এরকম কথা বলেছে আমি জানি না, তবে খুব ভালো করে যদি আপনি আমার বক্তব্য শুনে থাকেন তাহলে দেখবেন আমি বলেছি যে আমরা এটা করে দেব, কিন্তু আপনারা সঠিক জায়গায় ভোট দেবেন, ভোট নষ্ট করবেন না। আমি বলিনি যে আমাদেরকেই ভোট দিতে হবে, কিন্তু ভোটটা সঠিক স্থানে দেওয়ার মানে আপনি বলছেন বামপন্থারও বিরোধিতার জায়গায় দরকার রয়েছে। না, দেখুন, বামপন্থা তো খারাপ নয়। বামপন্থা এক এক জায়গায় এক একভাবে সেটাকে এক্সপ্লেনেশন সেটার এক এক রকমভাবে করা হয়। বামপন্থীদের মধ্যেও কিছু খারাপ লিডার ছিল, যার জন্য আজকে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ভরাডুবি হয়েছে। তরুণ তুর্কি নেতাদের উঠতে হয়নি, আজকে তরুণ তুর্কি নেতারা বামফ্রন্টে উঠে আসছে, এটা স্বাগত জানাই, হয়তো সাধুবাদ জানাই। সুজন বাবুদের তো সাদা চুল না হওয়া পর্যন্ত সেখানে কাউকে লোকাল কমিটির মেম্বারই করা হয় না। এই অভ্যাসগুলো দূর করতে হবে। আবার বামফ্রন্টের স্ট্রাকচারাল পলিটিক্স যেটা আছে, ক্যাডার বেস পলিটিক্স, সেটা ভালো, তাদের স্ট্রাকচার ভালো, যেভাবে সাংগঠনিক স্ট্রাকচার তৈরি করে সেটার সিস্টেমেটিক আছে, সেটাকে আমি সেটা সমাদর করি। যেটা সত্যি সত্যিকে সত্যি বলবো, মিথ্যেকে মিথ্যে বলবো।
আর যেটা সুজনবাবুরা শুধু ঠান্ডা ঘরে ওখানে বসে থেকে বুঝতে পারছেন না উত্তরবঙ্গের বামপন্থী ভাইদের কি লড়াইটা করতে হয়। আমি তো বলি, যারা আমাদের কোভিডের সময় রেড ভলান্টিয়ার্স যারা ছিল, আমি তাদের অসংখ্য প্রশংসা করি। তারা নিশ্চিতভাবে প্রশংসনীয় কাজ করেছে। যে কাজ তারা করেছে, সত্যি কথা বলতে তাদেরকে আমি যত প্রশংসা জানাবো সেটা কম হবে। নিশ্চিতভাবে যে ভালো কাজগুলো করা হয়, যে ভালো কাজগুলো হয় সমাজের কাজে লাগে, নিশ্চিতভাবে সেটার প্রশংসা করা উচিত। মুক্ত মনে রাজনীতি করা উচিত। কেন রাজনীতির মধ্যে সংকীর্ণতা নিয়ে আসবো? রাজনীতিতে উদারমনার কথা বলছেন। আচ্ছা, এখানে একটা জিনিস জানতে চাইবো, গতবার 2019-এ 54,000 ভোটের ব্যবধান ছিল আপনার। আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম, এবার বলছেন যে 1.5 লক্ষ ভোটের ব্যবধান চাইছেন আপনার কর্মী সমর্থকরা। 7,30,000 ভোট আপনি টোটাল পেয়েছিলেন। এক্ষেত্রে পিআরআই তিনি প্রার্থী হয়েছেন কংগ্রেসের, নমিনেশন উইথড্র করেননি। সিপিএমের প্রার্থী, ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছেন নীতিশ চন্দ্র রায়, তিনিও বলছেন আমি জিতব। এবার অঙ্কটা কিভাবে আপনি সাজাচ্ছেন? আপনার কর্মী সমর্থকরা বলছেন 1.5 লক্ষ ভোটে নিশীথ প্রামাণিককে জিততে দেখতে চাই। দেখুন, এটা কর্মী সমর্থকরা বলছে। সাধারণ মানুষ যেভাবে আশীর্বাদ করবে, নিশ্চিতভাবে আমরা সেই আশীর্বাদ মাথা পেতে নেব। তবে লোকের যা সাড়া পাচ্ছি সেটা অভূতপূর্ব, এবং যেখানেই যাচ্ছি মানুষ দুহাত ভরে আশীর্বাদের হাত বাড়িয়ে দিচ্ছে। ভয়ের যে পরিবেশ ছিল, সেই পরিবেশ থেকে মানুষ বেরিয়ে এসছে। এবং 2019-এর থেকে আমাদের যারা কার্যকর্তা, সাংগঠনিক স্ট্রাকচার সেটা অনেক বেশি স্ট্রং হয়েছে। কারণ আমাদের যারা বুথ লেভেলের কার্যকর্তা ছিল, তারা অনেকটাই রাজনৈতিকভাবে শুধু আবেগের রাজনীতি করতো, কিন্তু যে রাজনীতির যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পেরোতে হয়, সেই পরিস্থিতিগুলো তারা দেখেছে এই সময়ের মধ্যে। 2019-এর নির্বাচন, তার পরবর্তী সময় তারা দেখেছে, এবং তারপরে 2021-এর পরে পোস্টপোল ভায়োলেন্স, তৃণমূলের যা অত্যাচার, সেই অত্যাচার দেখেছে। অনেকে বাড়ি ছেড়ে থেকেছে, কিন্তু চোখে চোখ রেখে লড়াইটা করেছে, কখনো নিজের মেরুদণ্ড বিকিয়ে দেয়নি। আপনি ফেসবুকে পোস্ট করেছেন যে উত্তরবঙ্গে আগে কিছুই ছিল না, সিঙ্গেল লাইন চলতো, এখন ডবল লাইন পেয়েছে। একইভাবে ডবল ইঞ্জিন সরকারের সওয়াল করছেন। মানে আপনি মূলত মোদিজির উন্নয়ন, বিজেপির উন্নয়নকে হাতিয়ার করে এবং বিগত 5 বছরে যা কাজ করেছেন সেটাকেই সামনে রাখছেন। না, দেখুন, প্রথমত বলবো যে আমরা সার্বিক উন্নয়নের কথা ভাবি। শুধু আমার উন্নয়ন হবে, আপনার উন্নয়ন হবে, বা কয়েক লোকের উন্নয়ন হবে, সেটা না। এই ভাবনাটা তৃণমূল কংগ্রেস ভাবে। আমরা ভাবি দেশের উন্নয়ন। আমরা মনে করি যদি আমাদের দেশ ডেভেলপিং নেশন থেকে ডেভেলপ নেশন হয়, তাহলে ওই ডেভেলপমেন্টটা শুধুমাত্র পার্টিকুলার কোনো স্টেটের জন্য হবে না, প্রত্যেকের জন্য হবে। আমরা সার্বিকভাবে ভাবতে চাই। পুরো দেশকে আমরা পরিবার ভাবি, এবং এই আমাদের দেশের জন্য আমাদের জীবন আমরা উৎসর্গ করতেও প্রস্তুত। তাই সংকীর্ণতা নিয়ে নয়, বৃহত্তর স্বার্থে সব কিছুকে ভাবতে হবে, এবং ভাবনার যে প্রেক্ষাপট সেটাকে সবসময় বড় রাখতে হবে। আমাদের দেশের প্রত্যেকটা পিছিয়ে থাকা জায়গা, উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে, দক্ষিণ ভারত থেকে শুরু করে, একেবারে জম্মু কাশ্মীর থেকে শুরু করে, সমগ্র পুরো আমাদের দেশের প্রত্যেকটা প্রদেশের উন্নয়ন হোক, এটাই আমরা চাই। নিশ্চিতভাবে বাংলা অনেক পিছিয়ে আছে অনেক স্টেটের থেকে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশের থেকে বাংলা অনেকটাই পিছিয়ে রয়েছে। শিল্পের দিক থেকে পিছিয়ে রয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং কানেক্টিভিটি স্ট্রং না হলে শিল্প নিয়ে আসাটা কঠিন। বলছেন তো করিডোর হবে উত্তরবঙ্গে। দেখুন, মুখ্যমন্ত্রী তো কখন কি বলে ওনার তো নিজেরই খেয়াল থাকে না। ওনার শুধু ওনার এখানে অন্য কিছু উনি পশ্চিমবঙ্গের দেখেন না। পশ্চিমবঙ্গের উন্নয়ন না, ওনার তো ভাইপোর উন্নয়নের প্রয়োজন। উনি দেখতে চান কিভাবে ভাইপোর উন্নয়ন হবে, তাছাড়া আর কিছু ভাবতে পারেন। আপনি যে সময়ে কথা বলছেন, তখনও ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ঘোষণা করেনি। বিজেপি মানে আপনি যে নাম না করে যার কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কেন্দ্রে বিজেপি এখনো প্রার্থী দেয়নি। দেবে, নিশ্চয়ই দেবে, সেটাও চমক আছে। আপনি বলছেন চমক আছে? নিশ্চিতভাবে। আচ্ছা নিশীথবাবু, আমি একটা জিনিস জানতে চাই, রাজবংশী ভোট প্রায় 65% রাজবংশী ভোট রয়েছে আপনার লোকসভা কেন্দ্রে। এই রাজবংশী ভোট কেন বিজেপির দিকে বারবার ঝুঁকছে? এবং আপনারা বলছেন এবারও রাজবংশী, এমনকি প্রধানমন্ত্রীও রাজবংশী ভোটের কথা বললেন। দেখুন, যদি রাজবংশীদের কেউ সম্মান দিয়ে থাকে, তাহলে ভারতীয় জনতা পার্টি দিয়েছে। রাজবংশীদেরকে যদি কেউ স্বীকৃতি দিয়ে থাকে, সেটা ভারতীয় জনতা পার্টি দিয়েছে। তৃণমূল কংগ্রেসের মতন জুতো মেরে গরুদানের মতন নয়। একদিকে তৃণমূল কংগ্রেস
রাজবংশীদের জন্য ভোট ব্যাংকের জন্য কুম্ভীরাস্ত্র ঝরাচ্ছে। আবার আর একদিকে সেই তৃণমূল কংগ্রেসের নেতাই বলছে রাজবংশীদের হাঁটু ভেঙে দেব, মন্ত্রী। তো স্বাভাবিকভাবেই কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন রাজবংশীদের জন্য আমি বোর্ড করেছি, রাজবংশীদের জন্য স্কুল করেছি, যা যা করার সব করেছি। রাজবংশীদের স্কুলগুলো তো কি বানিয়েছে আপনারা দেখেছেন? কতগুলো টিনের মানে কি বলবো, কোনো রকম ভাবে একচালা ঘর, কোথাও বা গরু ঘাস খাচ্ছে, আবার কোথাও বা গৃহপালিত প্রাণীরা শুয়ে রয়েছে। এই হচ্ছে স্কুলগুলোর অবস্থা। এক এক কথায় বলবো যে কোনো কিছুতেই ট্রান্সপারেন্সি নেই, সমস্ত কিছু একটা ধোঁয়াশার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় করছে, যাকে বলে যে মানুষের শেষ সময়ে যা হয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সময়টা কিন্তু ঘনীভূত হয়ে আসছে এবং খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেস নামক দলটাই থাকবে না। বামফ্রন্ট তো চলে যাওয়ার পরেও এখনও তাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে। যেদিন তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গ থেকে চলে যাবে সেদিন আর তাদের খুঁজে পাওয়া যাবে না। চিৎবাবু, একটা প্রসঙ্গ অবশ্যই করতে চাইবো, সেটা হচ্ছে যে অনন্ত মহারাজ তিনি ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছেন, তিনি বলছেন যে বিজেপি রাজবংশীদের জন্য কিছু করেনি, অথচ তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ। এইটা দর্শকদের কাছে আপনি যদি একটু না না, এটা কোনো এক্স্যাক্টলি উনি এই কথা বলেনি। প্রথম কথা, উনি একেবারে পরিষ্কার বাংলায় অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, উনি রাজবংশী ভাষায় কথা বলেন। আমি রাজবংশী বাংলা দুটোতেই বলি। এবার সেই ক্ষেত্রে কথা বলবার ক্ষেত্রে যে ওনার শব্দের চয়ন বা উনি যেভাবে সেন্টেন্সটাকে বলেন সেটার মাঝখান থেকে কেটে যদি দুটো শব্দ শোনানো যায় তাহলে তো এরকম মনে হবে। পুরো বক্তব্যটা তো শোনানো হয়নি। আপনি বলছেন যে অসৎ উদ্দেশ্যে এগুলো একদম একদম যারা করছে এই চ্যানেল, এরা ঠিক করছে না। এটা সম্পূর্ণভাবে মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে পার্টিকুলার একটা কোশ্চেন করে তার ছোট্ট একটা লাইন থেকে পার্টিকুলার একটা পার্টকে শোনানো, এটা ঠিক না। নিশ্চিতবাবু, এবারের কোচবিহার লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে। দীর্ঘদিন এখানে ফরওয়ার্ড ব্লকের সাংসদ ছিলেন আপনি, একমাত্র ব্যক্তি যিনি তৃণমূল কংগ্রেসের একটা ছোট্ট সময়ের অবসানের পর আপনি এসেছেন বিজেপির টিকিট পেয়ে এবং আপনি জয়লাভ করেছেন। ফরওয়ার্ড ব্লকের কি এই আসনে আর ফিরে আসার কোনো সম্ভাবনা আছে? দেখুন, প্রথম কথা বলবো যে তৃণমূল কংগ্রেসটাই তো চালাচ্ছে ফরওয়ার্ড ব্লক। তৃণমূল কংগ্রেস পশ্চিম আমাদের যারা রয়েছে ফরওয়ার্ড ব্লকের নেতারাই তো সব রয়েছে। যে ক্যান্ডিডেট রয়েছে জগদীশ বসু, উনিও তো ফরওয়ার্ড ব্লকের লিডার ছিলেন। আর যারা রয়েছে এখানে, যারা রয়েছে, আমি বলবো যে এই মুহূর্তে সম্ভব না। সাংগঠনিক ভিত ততটা এখনো মজবুত নয় ফরওয়ার্ড ব্লকের, এবং এই মুহূর্তে তো সম্ভব না। নিশ্চিতভাবে এবারে তো সম্ভব। আপনি বলছেন যে একটা অশুভ আতাত রয়েছে তৃণমূল আর কোচবিহার ফরওয়ার্ড ব্লকের মধ্যে? না, তা বলছি না। আমার কথার অর্থ হচ্ছে, এক কথায় যারা ফরওয়ার্ড ব্লকে থেকে সেই দলের লাভ নিয়ে এখন টিএমসিতে গিয়েছে, টিএমসির পুরনো যারা কর্মী আছে তারাও এটা নিশ্চিতভাবে বলতে পারবে, এখন তারাই সেখানকার নেতৃত্ব স্থানে রয়েছে। নিশ্চিতবাবু, প্রধানমন্ত্রী আজকে যা যা বললেন, যা যা বক্তব্য তিনি রেখে গেলেন, সন্দেশখালির কথা তিনি বারবার করে বলার চেষ্টা করলেন। প্রধানমন্ত্রী তিনি বললেন যে মহিলাদেরকে আরো বেশি করে এগিয়ে আসতে হবে, গোটা সমাজটাই তার পরিবার। সন্দেশখালির ইস্যু কি কোচবিহারে ফ্যাক্টর হতে পারে? আপনার কি মনে হয়? নিশ্চিতভাবে সারা বাংলায় ফ্যাক্টর। সন্দেশখালি তো শুধু জ্বালামুখীর একটা যে মুখ ছিল, এরকম তো অনেক সুপ্ত মুখ এখনো রয়েছে। কখন কোথায় বিস্ফোরণ ঘটবে কারোর জানা নেই। এরকম সন্দেশখালি, ঘুমন্ত সন্দেশখালি সারা বাংলা জুড়ে বহু রয়েছে, এবং নিশ্চিতভাবে এর নিঃশব্দ বিপ্লব আপনারা। মুখ্যমন্ত্রী তো 1000 টাকা করে দিলেন। আজকেও তিনি মাথা ভাঙায় বলেছেন যে 1000 টাকা করে আমি করে দিয়েছি লক্ষ্মীর ভান্ডার। মানেটা কি? বিজেপি আগে 100 টাকা দিয়ে দেখাক। উনি বিজেপি শাসিত রাজ্যগুলোতে ঘুরে দেখুন, উনি 1000 দিচ্ছেন, বিজেপি শাসিত রাজ্যে 3000 টাকা দেওয়া হচ্ছে। আগে একবার নিজে খবর নিন। মুখ্যমন্ত্রীর তো মাথা খারাপ হয়ে গেছে। নিশ্চিতভাবে বাংলায় যদি আমরা সরকারে আসি তাহলে আমরাও দেবো 1000-এর বদলে 3000 টাকা দেবো আমরা এখানে লক্ষ্মীর ভান্ডার। মুখ্যমন্ত্রী বলছেন, একেবারে আপনার নাম না করে বলছেন যে যিনি রয়েছেন এখানে, তিনি তৃণমূলে থাকাকালীন তিনি ছিলেন বিপদ আপদ, এখন তিনি বিজেপির সম্পদ হয়েছেন। মুখ্যমন্ত্রী নিজেই তো এই বাংলার বিপদ আপদ। উনি বাংলা থেকে বিদায় নিলে, অর্থাৎ
রাজনৈতিক ক্ষমতা থেকে বিদায় নিলে বাংলার মানুষের আপদ বিপদ দুটোই কেটে যাবে। মানে আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অবসর নেওয়ার সময় হয়েছে? না, আপদ এবং রাজনৈতিক রাজনৈতিকভাবে এবং বাংলার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আপদ এবং বিপদ দুটোরই কারণ। সারা উত্তরবঙ্গ ঘুরছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো লাভ হবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। স্বাভাবিকভাবেই মানুষ হয়তো বাধ্য হচ্ছে, আইসিডিএস এর কর্মীদেরকে নিয়ে যেতে বাধ্য হচ্ছে, অঙ্গনারী কর্মীদেরকে জোর করে তার মিটিংয়ে যেতে হচ্ছে, ঠিকই, ভোট তিনি পাবেন না। আমি শেষ প্রশ্ন করতে চাইবো, জগদীশ চন্দ্র বসুনিয়া, যেটা বলা হচ্ছে যে আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের, তিনি সিতাইয়ের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের এক্সিস্টিং বিধায়ক। এখন প্রশ্ন হচ্ছে তাকে হেভিওয়েট বলা হচ্ছে আপনার বিরুদ্ধে, আপনি মানছেন? আপনি কোনো চাপ অনুভব করছেন? না না, আমি মানছি না। মানে আমার সেই বিষয়ে ভাবার মতন সময় নেই। আমি মানুষের কাছে মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য যাচ্ছি, তাদের সঙ্গে দেখা করছি। এর আগে যার বিরুদ্ধে লড়েছিলেন তিনি অনেক বেশি সহজ, না এবার যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন তার বিরুদ্ধে লড়াইটা সহজ? এবার একটা অনেক বেশি সহজ, কারণ জগদীশ বসুনিয়া উনি সিতাইয়ের বাইরে কখনো বেরোননি। একটা ছোট্ট জায়গার মধ্যে উনি আবদ্ধ ছিলেন, ওইখানকার বলে না যে উলু বনের শিয়াল রাজা, ঠিক এমন ব্যাপারটা। তো উনি কনস্টিটিউশন সম্বন্ধেই জানেন না। উনি যদি আমাদের কুচবিহার কনস্টিটিউয়েন্সির কতগুলো বুথ আছে, কোথায় কোথায় কত বুথ আছে, কি ডেমোগ্রাফিক অবস্থা রয়েছে, কোথায় কত পরিমাণের মানুষ বাস করেন, এগুলো যদি জিজ্ঞেস করা যায় এর উত্তরে দিতে পারবেন না। সমগ্র কুচবিহার লোকসভা কেন্দ্রে তার আইডিয়া নেই, ধারণাই নেই। তার আগে যিনি ছিলেন, পরেশবাবু যিনি ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, নেতা ছিলেন এবং বামফ্রন্টের সময় ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। সমস্ত এরিয়া সম্বন্ধে ওনার জানা ছিল। তো স্বাভাবিকভাবেই অভিজ্ঞতার নিরিখে গতবারে যিনি প্রার্থী ছিলেন উনি অনেক বেশি, মানে প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন আমার, উনি অনেক বেশি ওনার ধারণা এবং নলেজ ছিল। আমার মনে হয় যারা আমার এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেকের মনে একটাই শেষ প্রশ্ন আমি না করে পারছি না। তারা বলছেন যে উত্তরবঙ্গ থেকে 8টা আসন, আজকেও সুকান্ত মজুমদার বলেছেন 8টা আসন চাইছে বিজেপি। 8টা আসন কি সম্ভব? নিশ্চিতভাবে সম্ভব। গতবার 2019-এ যখন আমাদের সাংগঠনিক পরিকাঠামো এতটা মজবুত ছিল, যখন যে সময় আমরা খুব কম সময়ের সেবারের নির্বাচনের ব্যবধানটা খুব কম ছিল, তা সত্ত্বেও আমরা 8-এ 7 পেয়েছি। এবারে সাংগঠনিকভাবে আমরা অনেক বেশি মজবুত এবং রাজ্য সরকারের অনেকগুলো যে দুর্নীতির ঘটনা, সেই দুর্নীতির ঘটনা মানুষের চোখের সামনে এসছে এবং নিশ্চিতভাবে এবারে আমরা 8-8টা সিটি আমরা এখান থেকে জিততে চাই। বেশ, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় এনকেটিভি বাংলা দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আমরা খোলামেলা অনেকটা আলোচনা করলাম, আজকে অনেকটা ক্লান্তি রয়েছে, তার কারণ এত বড় কর্মযজ্ঞ হয়েছে, তার মধ্যেও তিনি এনকেটিভি বাংলাকে সময় দিয়েছেন। সত্যি আমরা এর জন্য কৃতজ্ঞ। আবার নিশ্চয়ই আপনার সঙ্গে ভোটের সময় আবার দেখা হবে এবং আমরা অবশ্যই নজর রাখবো যে কোচবিহার যে লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রের রাজবংশী ভোট, নিশীথ প্রামাণিকের ক্যারিশমা, মোদি ম্যাজিক, কোচবিহার লোকসভা কেন্দ্রের যে মার্জিন 54,000 তাকে বাড়িয়ে এখানকার মানুষের যে আশা 1.5 লক্ষ ভোটের মার্জিন, সেখানে পৌঁছতে পারে কিনা আমরা অবশ্যই নজর রাখবো ভোট ব্যাংকের দিকে। 19 তারিখের ফলের জন্য আপাতত নিশীথ প্রামাণিক তিনি এখন ব্যস্ত বিভিন্ন দিকে ভোট প্রচারে। আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।